বাংলাদেশ ভারত সীমান্তের সেই ঘন সবুজ পাহাড়ি এলাকা, যেখানে সকালের প্রথম আলো যখন পড়ে তখন মনে হয় যেন আল্লাহ নিজে সোনালি রশ্মি ছড়িয়ে দিয়েছেন। কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক গভীর উত্তেজনা ও নীরব ভয়। সীমান্তের কাছে পঞ্চগড় জেলার একটি ছোট্ট গ্রাম বড়বাড়ি। এখানকার বাতাসে কখনো বারুদের গন্ধ ভেসে আসে, কখনো পাখির মিষ্টি সুর। এই গ্রামেই বাস করে ফাতিমা, ২৫ বছরের ফাতিমা, যার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। তার চোখে পাহাড়ি ঝর্ণার মতো গভীরতা রয়েছে, কিন্তু সেই চোখে একটা ভারী বোঝাও চাপা পড়ে আছে। তার ৭০ বছরের বৃদ্ধ বাবা আর অসুস্থ মায়ের সারা দুনিয়া ফাতিমার চারপাশে ঘুরপাক খায়। সে ছোটখাটো সেলাই এমব্রয়ডারি করে সংসার চালায়। তার কাছে দেশ আর পরিবারই তার সমস্ত অস্তিত্ব। অন্যদিকে বর্ডার গার্ড বাংলাদেশের একটি ক্যাম্প। গোয়েন্দা সূত্র থেকে খবর এসেছে যে এই গ্রামে কিছু সন্ত্রাসী লুকিয়ে রয়েছে, যারা দেশের শান্তি নষ্ট করতে চায়। এই অভিযানের দায়িত্ব দেওয়া হয়েছে একটি বিশেষ টিমকে, এবং এই টিমের সাহসী সৈনিক ছিল আয়মান। ৩০ বছরের আয়মান, যার বুক লোহার মতো শক্ত আর সংকল্প পাহাড়ের মতো অটল। কিন্তু সেই কঠিন উর্দির নিচে একটা খুব নরম ও সংবেদনশীল হৃদয় স্পন্দিত হয়। ক্যাপ্টেন হামজা, যিনি তার কঠোর মেজাজের জন্য সবার কাছে পরিচিত, তিনি তার টিমকে পরিষ্কার নির্দেশ দিয়েছিলেন। মনে রেখো জওয়ানরা, এটা সীমান্ত এলাকা। এখানকার প্রত্যেক মানুষ আমাদের কাছে একটা রহস্য। শত্রুকে আর বন্ধুকে এটা চেনা প্রায় অসম্ভব। কারো সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, কোনো কথা বলা যাবে না। আমাদের একমাত্র ধর্ম হলো আমাদের দায়িত্ব ও কর্তব্য। এক কালো ঠান্ডা রাতে কুয়াশা এত ঘন ছিল যে হাতের কাছের জিনিসও দেখা যাচ্ছিল না। আয়মান তার টিমের সাথে পেট্রোলিং করছিল। হঠাৎ তার সঙ্গী জওয়ান রাশেদ যন্ত্রণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ল। রাশেদের শরীরে তীব্র ঠান্ডার কারণে হাইপোথার্মিয়া শুরু হয়ে গিয়েছিল। ক্যাম্প অনেক দূরে, আর রাশেদের অবস্থা খুবই খারাপ। আয়মান কাছের একটা ছোট বাড়ির দরজায় টোকা দিল। দরজা খুলল, আর সামনে দাঁড়ালো ফাতিমা, লাল শাড়ি পরা, হাতে কাঠের আগুনের কাঙ্গালি। তার চোখে ভয় ছিল, কিন্তু আয়মানের উর্দি দেখে সে বুঝল এরা দেশের রক্ষক। ভয় পাবেন না, আমরা বর্ডার গার্ড বাংলাদেশ থেকে এসেছি। আমার সঙ্গী খুব অসুস্থ হয়ে পড়েছে। আমরা কি কিছুক্ষণের জন্য আশ্রয় পেতে পারি? ফাতিমা এক মুহূর্ত না ভেবে তাদের ভেতরে নিয়ে এলো। সেই রাতে ফাতিমা যেভাবে রাশেদের যত্ন নিল, গরম পানি, চা আর কম্বলের ব্যবস্থা করল, তাতে সে আয়মানের মনে গভীর ছাপ ফেলে দিল। আয়মান তাকে মনোযোগ দিয়ে দেখছিল। তার মনে ক্যাপ্টেনের কথা ভেসে উঠল। এখানে যে কেউ শত্রু হতে পারে। কিন্তু ফাতিমার নিষ্পাপ মুখ দেখে তার অন্তর চিৎকার করে উঠল। এই মুখ কখনো বিশ্বাসঘাতক হতে পারে না। এরপর থেকে দেখা সাক্ষাতের ধারাবাহিকতা শুরু হলো। কখনো পেট্রোলিংয়ের পথে, কখনো গ্রামের হাটে। আয়মান প্রায়ই ফাতিমার বাড়ির কাজ দিয়ে যেত, শুধু তার একটু ঝলক দেখার আশায়। আর ফাতিমার চোখও সেই বিজিবি সৈনিকের অপেক্ষায় থাকত। একদিন গ্রামের প্রান্তের ছোট পাহাড়ে দুজনের মিলন হলো। সূর্য ডুবে যাওয়ার আলোয় ফাতিমা আরও মোহনীয় লাগছিল। ফাতিমা, আমি জানি এই উর্দি আর এই সীমান্ত আমাদের মাঝে একটা অদৃশ্য প্রাচীর। আমার ক্যাপ্টেন বলেন এখানে কাউকে বিশ্বাস করা যায় না, কিন্তু আমার হৃদয় বলছে তোমার ওপর আমি নিজের প্রাণও দিতে পারি। আয়মান সাহেব, আমরা তো শুধু শান্তি চাই। জানি না কেন মানুষ আমাদের সন্দেহের দৃষ্টিতে দেখে। আপনি প্রথম ব্যক্তি যিনি আমার চোখে ঘৃণা দেখেননি, বরং সম্মান দেখেছেন। ভালোবাসার উপর কারো জবরদস্তি চলে না। আয়মান ভুলে গেল যে সে একজন সৈনিক, আর ফাতিমা সেই গ্রামের মেয়ে যেখানে ঝুঁকি প্রতি পদক্ষেপে। রাতের অন্ধকারে আয়মান চুপি চুপি ফাতিমার সাথে দেখা করতে যেত। সে তার কোলে মাথা রেখে সারা দিনের ক্লান্তি দূর করত। তার মনে হতো এই সীমান্ত, এই অস্ত্র, এই বিদ্বেষ সবই মিথ্যে। সত্য শুধু ফাতিমার এই নিঃস্বার্থ ভালোবাসা। কিন্তু ভাগ্যের অন্য পরিকল্পনা ছিল। একদিন গোয়েন্দা বিভাগ থেকে একটি গোপন প্রতিবেদন এলো। ক্যাপ্টেন হামজা পুরো টিমের সভা ডাকলেন। আয়মানের পায়ের নিচ থেকে মাটি সরে গেল যখন ক্যাপ্টেন দেয়ালে একটা ছবি টাঙালেন। সেই ছবি ফাতিমার। জওয়ানরা, এই মেয়ের উপর নজর রাখো। খবর পাওয়া গেছে এই মেয়ে সন্ত্রাসীদের সরঞ্জাম সরবরাহ করছে আর বিজিবির গতিবিধির তথ্য দিচ্ছে। আয়মান, কাল সকালে তুমি নিজের টিম নিয়ে গিয়ে একে গ্রেফতার করে ক্যাম্পে নিয়ে আসবে।
আয়মানের কানে যেন ফুটন্ত লাভা ঢেলে দেওয়া হলো। যে মেয়েকে সে নিজের সবকিছু মনে করত, সে কি সত্যিই দেশের বিশ্বাসঘাতক, নাকি এটা কোনো মস্ত বড় চক্রান্ত? কর্তব্য আর প্রেমের মাঝে আয়মান এমন একটা জায়গায় দাঁড়িয়ে, যেখান থেকে সব পথই বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছিল। পরদিন সকালে যখন সূর্যের প্রথম রশ্মি ফাতিমার উঠোনে পড়ল, তখন সেখানে আনন্দ নয়, বরং বিজিবির গাড়ির শব্দ আর আয়মানের চোখে লুকানো অশ্রু। বাতাসে মিশে থাকা সেই ভালোবাসার অনুভূতি এখন তিক্ত বিষে পরিণত হয়েছে। আয়মানের সামনে দাঁড়িয়ে তার উর্দি আর তার মহব্বত। ক্যাপ্টেনের আদেশ মানে তাকে সেই বাড়ির দোরগোড়া অতিক্রম করতে হবে, যেখানে সে কখনো শান্তির মুহূর্ত কাটিয়েছে। যখন বিজিবির গাড়িগুলো ফাতিমার বাড়ির সামনে থামল, তখন গ্রামে গভীর নীরবতা নেমে এলো। ফাতিমা তার বাবার ওষুধ নিয়ে বাইরে আসছিল। আয়মানকে দেখে তার মুখে হাসি ফুটে উঠল, কিন্তু আয়মানের চোখে পাথরের মতো ঠান্ডা ভাব, আর হাতে হাত করা দেখে তার আত্মা কেঁপে উঠল। ফাতিমা, আমাদের তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে, জিজ্ঞাসাবাদের জন্য। আয়মান সাহেব, এ কি বলছেন আপনি? আমি কি অপরাধ করেছি? আয়মানের কাছে কোনো উত্তর ছিল না। সে পাথরের মতো হৃদয় রেখে ফাতিমার কবজিতে লোহার শিকল পরিয়ে দিল। পেছন থেকে ফাতিমার বৃদ্ধ বাবার আর্তচিৎকার ভেসে আসছিল। আমার মেয়ে নির্দোষ সাহেব, তাকে নিয়ে যাবেন না। কিন্তু উর্দির সামনে আবেগ পরাজিত হয়ে গিয়েছিল। বিজিবি ক্যাম্পের সেই অন্ধকার কারাগার, যেখানে শুধু যন্ত্রণার প্রতিধ্বনি। ফাতিমাকে একটা লোহার চেয়ারে বেঁধে রাখা হয়েছিল। সামনে ক্যাপ্টেন হামজা দাঁড়িয়ে, যাদের চোখে দেশের বিশ্বাসঘাতকদের প্রতি কোনো করুণা ছিল না। ক্যাপ্টেন ইশারা করলেন আর নির্যাতন শুরু হলো। সেই ঠান্ডা রাতে ফাতিমার উপর ঠান্ডা পানি ঢালা হলো। তার ছিন্ন ভিন্ন শ্বাস আর কাঁপতে থাকা দেহ দেখে দেয়ালের বাইরে দাঁড়ানো আয়মানের হৃদয় ছিঁড়ে যাচ্ছিল। স্যার, ও নির্দোষ মনে হচ্ছে। ওকে এত কষ্ট দেবেন না। আমি ওকে চিনি, ও এমন হতে পারে না। আয়মান, তোমার আবেগগুলো এই উর্দের নিচে দমিয়ে রাখো। একজন সৈনিক আগে দেশের হয়, পরে কারো প্রেমিক। যদি তুমি আবার তার পক্ষ নাও, তাহলে আমি ধরে নেব তুমিও তার সাথে জড়িত। 1 মাস অতিবাহিত হল। যে ফাতেমার মুখ চাঁদের মতো ঝলমল করত, এখন আর চেনা যায় না। নির্যাতন তাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। তার গায়ের রং ফ্যাকাশে, চোখের নিচে কালো দাগ, শরীরে নীলাভ চিহ্ন। কিন্তু আয়মানের ভালোবাসা কমেনি। প্রতি রাতে যখন পুরো ক্যাম্প ঘুমিয়ে পড়ত, আয়মান অন্ধকারের আড়ালে সেই কারাগারে যেত। সে নিজের খাবারের অংশ লুকিয়ে ফাতেমার জন্য নিয়ে যেত। ফাতেমা, এই নাও, একটু পানি খাও, কিছু খেয়ে নাও। কেন আমাকে বাঁচিয়ে রাখছো আয়মান? তোমার ক্যাপ্টেন মনে করেন আমি বিশ্বাসঘাতক। মেরে ফেলো না কেন আমাকে? এই অপমানের জীবনের চেয়ে মৃত্যু অনেক ভালো। হাল ছেড়ো না ফাতেমা, আমার চোখের দিকে তাকাও। আমি জানি তুমি নির্দোষ। আমি সব ঠিক করে দেব। আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব। এটা আমার প্রতিশ্রুতি। আয়মান নিজের হাতে তাকে খাওয়াতো আর তার ক্ষতস্থানে ওষুধ লাগাতো। সে নিজেও সারা রাত জেগে থাকত। তার কাছে ফাতেমার প্রতিটি অশ্রু এক একটা গুলির মতো ছিল, যা তার বুক বিদ্ধ করছিল। 2 মাস পর ক্যাম্পে একটা জরুরি তথ্য এলো। গোয়েন্দা বিভাগের নতুন প্রতিবেদন। প্রতিবেদন পড়তেই ক্যাপ্টেন হামজার হাত কাঁপতে লাগল। তাতে লেখা ছিল, প্রযুক্তিগত ভুল, ফাতিমা নির্দোষ। বিশ্বাসঘাতক একই নামের অন্য এক মেয়ে, যে ভিন্ন সেক্টরে থাকে। ক্যাম্পে হইচই পড়ে গেল। যে মেয়েকে 2 মাস ধরে নরক যন্ত্রণা দেওয়া হয়েছিল, সে আসলে একজন ফেরেশতা ছিল। ক্যাপ্টেন তার ভুল উপলব্ধি করলেন। কিন্তু তারা আরও একটা বিষয় লক্ষ্য করেছিলেন, আয়মান আর ফাতেমার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা। ফাতেমাকে মুক্তি দেওয়া হলো। যখন সে টলটল করে ক্যাম্প থেকে বেরোচ্ছিল, আয়মান তাকে ধরতে এগিয়ে গেল। কিন্তু ক্যাপ্টেন হামজা তার পথ রোধ করলেন। থামো আয়মান, ফাতেমা এখন স্বাধীন, কিন্তু তুমি নও। আমি দেখেছি তুমি কিভাবে নিয়ম ভেঙে একে সাহায্য করেছ। একজন সৈনিকের জন্য শৃঙ্খলা সব কিছু। আজ আমি তোমাকে শেষ সতর্কবাণী দিচ্ছি, ফাতেমার থেকে দূরে থাকো। যদি আবার যোগাযোগের চেষ্টা করো, তাহলে তোমার কোর্ট মার্শাল হবে। ফাতেমা তার বাড়িতে ফিরে গেল, কিন্তু তার অস্তিত্ব ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। 6 মাস কেটে গেল। আয়মান এখনও সেই সীমান্তে দায়িত্ব পালন করছে, কিন্তু তার আর ফাতেমার মাঝে এখন ক্যাপ্টেনের নিষেধাজ্ঞার একটা উঁচু প্রাচীর দাঁড়িয়ে। সে দূর থেকে দূরবীন দিয়ে ফাতেমাকে দেখত, যে এখন তার উঠোনে নিঃশব্দে বসে থাকত। তখন গ্রামে খবর ছড়িয়ে পড়ল, ফাতেমার বিয়ে ঠিক হয়েছে। তার বাবা চেয়েছিলেন মেয়ের মান সম্মানের কলঙ্ক ধোয়ার জন্য তার বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করতে। ফাতেমা আয়মানকে একটা শেষ চিঠি পাঠালো, যাতে লেখা ছিল, আয়মান, আমার হাত এখন অন্য কারো নামের মেহেন্দিতে রাঙা হতে চলেছে।
তুমি কি আমাকে এই আগুন থেকে উদ্ধার করবে, নাকি আমি বুঝে নেব যে আমাদের যাত্রা এখানেই শেষ? আয়মানের রক্ত ফুটে উঠল। একদিকে তার আনুগত্য, তার উর্দি, অন্যদিকে তার আত্মা ফাতিমা। বিয়ের দিন এগিয়ে আসছিল, আর ক্যাপ্টেন হামজা ইচ্ছাকৃতভাবে আয়মানের ডিউটি সেই বিয়ের নিরাপত্তায় নিয়োজিত করলেন। এটা আয়মানের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল, নিজের ভালোবাসাকে অন্য কারো হয়ে যেতে দেখা। সেদিন ফাতিমার বাড়ির বাইরে রঙিন আলো জ্বলছিল ঠিকই, কিন্তু গ্রামের বাতাসে একটা ভারী নীরবতা ছিল। ফাতিমার উঠোনে নিকাহর শামিয়ানা সাজানো হয়েছিল। যে মেয়ে নির্যাতন কক্ষের সেই ভয়াবহ রাতগুলো পার করেছে, আজ তাকে লাল শাড়িতে সাজানো হচ্ছিল। কিন্তু ফাতিমার হৃদয়, সেটা তো অনেক আগেই সেই ক্যাম্পের সেলের পেছনে রয়ে গিয়েছিল। ক্যাম্পে ক্যাপ্টেন হামজা আয়মানকে ডাকলেন। আয়মানের চোখ লাল হয়ে গেছে, সে অনেক রাত ঘুমায়নি। জবান আয়মান, আজ ফাতিমার বিয়ে, গ্রামে ভিড় হবে। নিরাপত্তার জন্য আমার সবচেয়ে বিশ্বস্ত সৈনিক দরকার। তুমি তোমার টিম নিয়ে সেখানে দায়িত্ব পালন করবে। মনে রেখো, শৃঙ্খলা ভঙ্গ হবে না। এটা আয়মানের জন্য ফাঁসির সাজার সমান ছিল। নিজের ভালোবাসাকে অন্যের বধূ হয়ে উঠতে দেখা, তাও হাতে অস্ত্র নিয়ে। কিন্তু আয়মান ভারী হৃদয়ে বলল, জি স্যার। কারণ একজন সৈনিকের কাছে আবেশ পাথরে খোদাই করা লেখার মতো। নিকাহর সময় এগিয়ে আসছিল। বর তার পরিবার নিয়ে এসে পড়েছে। গ্রামবাসীরা ফিসফিস করছিল, বেচারে ফাতিমা বিজিবির হেফাজত থেকে ফিরেছে। আলহামদুলিল্লাহ, কেউ হাত ধরল। আয়মান দরজায় দাঁড়িয়ে, তার আঙুল রাইফেলে শক্ত করে চেপে ধরা। তখন ফাতিমাকে মণ্ডপের দিকে নিয়ে আসা হলো। তার মুখ ভারী ঘোমটায় ঢাকা, কিন্তু তার কাঁপতে থাকা হাত আয়মানকে সবকিছু বুঝিয়ে দিল। ফাতিমা যেতে যেতে এক মুহূর্তের জন্য চোখ তুলে আয়মানের চোখে তাকালো। সেই এক মুহূর্তের নিস্তব্ধতায় হাজার অভিযোগ আর অসীম যন্ত্রণা। আয়মানের পকেটে সেই চিঠি ছিল যা ফাতিমা পাঠিয়েছিল। তার মন চাইল সব কিছু ফেলে ফাতিমার হাত ধরে পাহাড়ের ওপারে পালিয়ে যাক, কিন্তু তখনই তার চোখ তার উর্দিতে লাগানো বাংলাদেশের ব্যাজে পড়ল। সে চোখ বন্ধ করল আর গভীর শ্বাস নিল। সে তার কর্তব্যের ওপর তার ভালোবাসাকে প্রাধান্য দিল। কাজী সাহেব নিকাহনামা সামনে রাখলেন, জিজ্ঞাসা করলেন, ফাতিমা বিবি, এই নিকাহ কি আপনি কবুল করছেন? পুরো মণ্ডপ নিস্তব্ধ। ফাতিমার ঠোঁট কাঁপল, কিন্তু কথা বেরোল না। কাজী সাহেব আবার জিজ্ঞাসা করলেন। আয়মান চোখ জোরে বন্ধ করল। তার গাল বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ঠিক তখনই বর্ডার গার্ড বাংলাদেশের 3টি গাড়ি ধুলো উড়িয়ে উঠোনে থামল। ক্যাপ্টেন হামজা পুরো উর্দিতে হাতে কিছু কাগজ নিয়ে বাইরে এলেন। থামুন, এই নিকাহ হতে পারে না। সবাই অবাক হয়ে গেল। বরের বাবার রেগে দাঁড়িয়ে উঠলেন। এটা কি অসভ্যতা ক্যাপ্টেন সাহেব, এখন আমাদের বিয়েও বন্ধ করবেন? ক্যাপ্টেন হামজা সোজা মণ্ডপের মাঝখানে গেলেন আর আয়মানকে কাছে ডাকলেন। আয়মান ভয় পেল, হয়তো ক্যাপ্টেন তার অনুভূতি জেনে ফেলেছেন আর এখন তাকে শাস্তি দেবেন। আয়মান, আমি তোমাকে আজ এখানে পাঠাইনি যাতে তুমি তোমার ভালোবাসাকে হারতে দেখো। আমি তোমাকে তোমার পরীক্ষা নিতে পাঠিয়েছিলাম। ক্যাপ্টেন গ্রামবাসীদের দিকে ফিরে বললেন, ফাতিমা বিশ্বাসঘাতক ছিল না, এটা আমাদের ভুল ছিল। কিন্তু এই 2 মাসে আমি যা দেখেছি তা একটা উদাহরণ। আয়মান এই মেয়েকে ভালোবাসত, কিন্তু যখন আমি তাকে সতর্ক করেছিলাম তখন সে একজন সৈনিকের মতো শৃঙ্খলা বেছে নিয়েছে। সে তার ভালোবাসার জন্য বিদ্রোহ করেনি, বরং দেশের আইনের প্রতি সম্মান দেখিয়েছে। যে ব্যক্তি তার দেশের জন্য তার সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করতে পারে, দেশ তার কাছে ঋণী থাকে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। আয়মান আর ফাতিমার বিয়ের জন্য বিশেষ অনুমতি নিয়েছি, আর এই মেয়ের কন্যাদান ও নিকাহের সমস্ত খরচ বর্ডার গার্ড বাংলাদেশ বহন করবে। নীরবতা এক জোরালো করতালির ঝড়ে পরিণত হল। আয়মানের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল আর ক্যাপ্টেনের গলা জড়িয়ে ধরল। ক্যাপ্টেন তার পিঠে হাত বুলিয়ে বললেন, যা পাগল, তোর বধূকে নিয়ে যা, তুই জিতে গেছিস আয়মান, তুই আর তোর ভালোবাসা দুজনেই। ফাতিমা তার ঘোমটা সরালো। তার চোখে এখন আর ভয় নয়, সেই উজ্জ্বলতা ফিরে এসেছে যা মাসের পর মাস আগে হারিয়ে গিয়েছিল। সে আয়মানকে দেখল, যে এখন আর সৈনিকের রূপে নয়, বরং তার জীবন সঙ্গীর রূপে দাঁড়িয়ে। সময় গড়িয়ে গেল। বাংলাদেশের সীমান্তবর্তী উপত্যকায় এখন বারুদের গন্ধ নয়, ফুলের সুবাস বেশি ছড়ায়। পঞ্চগড়ের সেই পাহাড়ের কাছে একটা সুন্দর ছোট্ট বাড়ি। উঠোনে একটা ছোট্ট শিশু খেলছে, যার হাতে খেলনা রাইফেল আর মাথায় বাবার বিজিবি টুপি।
ফাতিমা রান্নাঘর থেকে বাইরে আসে। তার মুখে আবার সেই পুরনো চাঁদের মতো আলো ফিরে এসেছে। তখন বাইরে একটা জিপ থামল। আয়মান উর্দি পরে ফিরে এসেছে। শিশুটা দৌড়ে বাবার কোলে উঠে গেল। আয়মান ফাতিমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আজ আবার সেই চা বানাবে? যতদিন এই পাহাড় আছে আর যতদিন এই সীমান্ত আছে, এই চা আর আমার ভালোবাসা তোমার জন্য চিরকাল থাকবে। সীমান্ত জমিনকে ভাগ করে, হৃদয়কে নয়। আর যেখানে কর্তব্য আর মহব্বত একসঙ্গে মিলে যায়, সেখানে আল্লাহ নিজেই পথ তৈরি করে দেন। এটাই ছিল আয়মান আর ফাতিমার গল্প, সীমান্তের মহব্বত। বন্ধুরা, আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগলো এটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এমন আরও গল্প দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।